আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ব্রেকিং নিউজ বিডিএর আজকের আয়োজনে। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, এদিকে আওয়ামী লীগের পক্ষে মাঠে নামল সুপ্রিম কোর্টের আইনজীবীরা। অবশেষে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বাতিল, ফেঁসে গেল জামায়াত ইসলাম। জানিয়ে দিব, দেশে কুরআনের আইন প্রতিষ্ঠার দাবি সংসদে তুললেন জামায়াতের এমপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশ আওয়ামী লীগ এর উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি। আপনার দেওয়া তথ্য অনুযায়ী এই ইস্যুতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে দেখা যাচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের একাংশে আইনজীবীদের, যারা প্রকাশ্যে মাঠে নেমে প্রতিবাদ জানিয়েছেন এবং দলটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি তুলেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা এবং বিতর্ক আরও তীব্র হয়ে উঠেছে। আইনজীবীদের এই অবস্থান একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশ করে। তারা দাবি করেছেন যে আওয়ামী লীগ কোনো পার্লামেন্টের সিদ্ধান্তে গঠিত দল নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি মৌলিক ও ঐতিহাসিক ভূমিকা পালনকারী সংগঠন। তাদের বক্তব্যে উঠে এসেছে যে এই দলটি দেশের স্বাধীনতা, গণতন্ত্র এবং সাংবিধানিক কাঠামো প্রতিষ্ঠার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। ফলে একটি প্রশাসনিক বা রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে এই দলকে নিষিদ্ধ করা যায় না, এমনটাই তাদের যুক্তি। আইনজীবীদের বক্তব্যে বিশেষভাবে জোর দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধের চেতনার ওপর। তারা উল্লেখ করেছেন, যারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, যারা সীমান্তে যুদ্ধ করেছেন, তাদের কাছে আওয়ামী লীগ কেবল একটি রাজনৈতিক দল নয়, বরং একটি সংগ্রামের প্রতীক। রাজাকার, আল বাদর, আল শামস ইত্যাদি শব্দ ব্যবহার করে তারা তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে কঠোরভাবে সমালোচনা করেছেন এবং নিজেদের অবস্থানকে মুক্তিযুদ্ধের ধারাবাহিকতার সঙ্গে যুক্ত করার চেষ্টা করেছেন। এই ধরনের ভাষা রাজনৈতিক বক্তব্যে আবেগের তীব্রতা বাড়ালেও বিভাজনকেও গভীর করতে পারে। আইনজীবীরা আরও দাবি করেছেন যে আওয়ামী লীগ বাংলাদেশের পার্লামেন্টকে সৃষ্টি করেছে, অর্থাৎ দেশের গণতান্ত্রিক কাঠামো গঠনে এই দলের ভূমিকা ছিল অগ্রগণ্য। তাদের বক্তব্য অনুযায়ী স্বাধীনতার পর সংবিধান প্রণয়ন, মানবাধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গঠনে আওয়ামী লীগের অবদান অনস্বীকার্য। তারা এটিও বলেছেন যে দেশের মানবাধিকার সংক্রান্ত বহু আইন ও কাঠামো এই দলের নেতৃত্বেই প্রতিষ্ঠিত হয়েছে। এই বক্তব্যের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল সাংস্কৃতিক ও জাতীয় চেতনার প্রসঙ্গ। আইনজীবীরা বলেছেন, যারা ২১শে ফেব্রুয়ারি, ৭ই মার্চের ভাষণ এবং মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগকে সম্মান করে, তারাই প্রকৃত অর্থে আওয়ামী লীগের আদর্শ ধারণ করে। ২১শে ফেব্রুয়ারি এবং ৭ই মার্চের ভাষণের মতো ঐতিহাসিক ঘটনাকে সামনে এনে তারা একটি আবেগময় ও আদর্শভিত্তিক রাজনৈতিক অবস্থান তুলে ধরেছেন। একই সাথে তারা ধর্মীয় স্বাধীনতা, জঙ্গিবাদ বিরোধী অবস্থান এবং বাংলাদেশের সংস্কৃতির প্রতি ভালোবাসাকে আওয়ামী লীগের মূল বৈশিষ্ট্য হিসেবে তুলে ধরেছেন। তাদের মতে আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল হওয়ার পাশাপাশি একটি জীবন দর্শন, একটি অনুভূতি এবং একটি আদর্শ, যা দেশের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রশ্নে আইনজীবীরা দুটি সম্ভাব্য পথের কথা উল্লেখ করেছেন। প্রথমত, আদালতের মাধ্যমে এই নিষেধাজ্ঞা বাতিল হতে পারে। দ্বিতীয়ত, সরকার চাইলে নতুন আইন প্রণয়ন করে বা বিদ্যমান আইনে পরিবর্তন এনে এই নিষেধাজ্ঞা তুলে নিতে পারে। তবে তাদের মূল দাবি একটাই, আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আসার সুযোগ দিতে হবে। এই প্রেক্ষাপটে তারা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। সেখানে উপস্থিত আইনজীবীরা দাবি করেছেন, একটি বৃহৎ সংগঠনের সিদ্ধান্ত খুব অল্প সংখ্যক মানুষের মাধ্যমে নেওয়া হয়েছে, যা গণতান্ত্রিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তারা তাদের পেশার মর্যাদা রক্ষার কথাও উল্লেখ করেছেন এবং বলেছেন যে তারা কোনো শত্রুতা করতে আসেননি, বরং ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই তাদের এই অবস্থান। প্রতিবাদ সমাবেশে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান ধ্বনিত হয়েছে, যা স্পষ্টতই দলীয় ও আদর্শিক অবস্থানকে প্রতিফলিত করে। পাশাপাশি মানি না মানব না অবৈধ নির্বাচন স্লোগানও উচ্চারিত হয়েছে, যা দেশের সাম্প্রতিক নির্বাচন ও রাজনৈতিক বৈধতা নিয়ে প্রশ্ন তোলার একটি ইঙ্গিত বহন করে। এই পুরো ঘটনা প্রবাহে একটি বিষয় পরিষ্কার, রাজনৈতিক দল, আইনজীবী সমাজ এবং রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে সম্পর্ক ও প্রভাবের একটি জটিল সমীকরণ তৈরি হয়েছে। আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি কেবল একটি রাজনৈতিক দাবি নয়, বরং এটি আইনি, সাংবিধানিক এবং আদর্শিক প্রশ্নের সঙ্গেও জড়িত। সবশেষে বলা যায়, এই পরিস্থিতি বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় নির্দেশ করতে পারে। আইনজীবী
আইনজীবীদের সরাসরি সম্পৃক্ততা এবং তাদের দৃঢ় অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে বিষয়টি কেবল রাজনৈতিক পরিসরে সীমাবদ্ধ নেই, বরং এটি আইনের শাসন, গণতন্ত্র এবং রাষ্ট্রীয় কাঠামোর মৌলিক প্রশ্নের সঙ্গে সম্পর্কিত। এখন দেখার বিষয়, এই দাবির প্রেক্ষিতে আদালত বা সরকার কী ধরনের পদক্ষেপ নেয় এবং তা দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যায়। বাংলাদেশের জাতীয় সংসদে সাম্প্রতিক এক আলোচনায় নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন মোহাম্মদ মুজিবুর রহমান, যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী এর নায়েবে আমির এবং রাজশাহী ১ আসনের সংসদ সদস্য। রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি যে বক্তব্য দেন তা দেশের আইন, রাজনীতি ও আদর্শিক কাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে নিয়ে আসে। তার বক্তব্যের মূল প্রতিপাদ্য ছিল বাংলাদেশে মানুষের তৈরি আইন নয়, বরং কুরআনের আইন প্রতিষ্ঠা করা উচিত। তিনি সরাসরি বলেন, মানুষের আইনের কবর রচনা করে কুরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে। এই বক্তব্যটি সংসদের ভেতরে যেমন আলোড়ন সৃষ্টি করেছে, তেমনি দেশের বৃহত্তর রাজনৈতিক পরিসরেও তা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তার মতে, বাংলাদেশের আইন প্রণয়নের মূল উৎস হওয়া উচিত আল কোরআন, কারণ দেশের সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও ঈমানের উল্লেখ রয়েছে। মুজিবুর রহমান তার বক্তব্যে যুক্তি দেন যে বাংলাদেশের অধিকাংশ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী এবং তারা কুরআনের বিধান অনুযায়ী জীবনযাপন করতে আগ্রহী। তাই রাষ্ট্রীয় আইন ব্যবস্থায় কুরআনের বিধান প্রতিফলিত হওয়াই স্বাভাবিক। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় এলেও কেউই কুরআনের আইন বাস্তবায়নের উদ্যোগ নেয়নি, যা তার কাছে দুঃখজনক। তিনি অতীত সরকারের সমালোচনা করে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ৬ বার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৫ বার এবং জাতীয় পার্টি ২ বার ক্ষমতায় থেকেও জাতীয় সংসদে কুরআনের একটিও আইন চালু করেননি। তার এই বক্তব্যে স্পষ্ট যে তিনি বিদ্যমান রাজনৈতিক দলগুলোর ওপর একটি আদর্শিক ব্যর্থতার অভিযোগ তুলেছেন। তার বক্তব্যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে রাষ্ট্র পরিচালনার একটি চিত্র তুলে ধরা হয়। তিনি সূরা হজ ৪০১ নম্বর আয়াত উদ্ধৃত করে বলেন, যারা রাষ্ট্র ক্ষমতায় থাকবে তাদের দায়িত্ব হল নামাজ কায়েম করা, জাকাত চালু করা, সৎ কাজের নির্দেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা। এই আয়াতের আলোকে তিনি বোঝাতে চেয়েছেন যে একটি ইসলামী রাষ্ট্রব্যবস্থার মৌলিক দায়িত্ব কী হওয়া উচিত। প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি একাধিক প্রশ্ন তোলেন। কেন দেশে নামাজের বাধ্যবাধকতা কার্যকর করা হল না? কেন জাকাত ব্যবস্থাকে রাষ্ট্রীয়ভাবে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হল না? কেন ভালো কাজকে উৎসাহিত এবং খারাপ কাজকে প্রতিরোধ করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হল না? এসব প্রশ্নের উত্তর তিনি সরকারের কাছে দাবি করেন। তার মতে, এসব পদক্ষেপ বাস্তবায়ন করা হলে দেশে দারিদ্র্য, বেকারত্ব এবং সামাজিক অস্থিরতা অনেকাংশে কমে আসত। তিনি আরও বলেন, সমাজে যে সমস্যাগুলো বিদ্যমান, যেমন সুদ, ঘুষ, মদ, জুয়া, ব্যভিচার, চাঁদাবাজি এবং টেন্ডারবাজি, এসবের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তার মতে, কুরআনের আইন বাস্তবায়ন করলে এসব অনৈতিক কর্মকাণ্ড অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এই যুক্তির মাধ্যমে তিনি একটি নৈতিক ও ধর্মভিত্তিক সমাজ ব্যবস্থার পক্ষে অবস্থান নিয়েছেন। মুজিবুর রহমান তার বক্তব্যে একটি প্রস্তাবও দেন, যা হল একটি ইসলামী বোর্ড গঠন করা। এই বোর্ডে সংসদে থাকা মাদ্রাসা পাশ সদস্য, বিভিন্ন মাযহাবের আলেম এবং আহলে হাদিস চিন্তাধারার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার কথা বলেন। তার মতে, এই বোর্ড রাষ্ট্রকে ইসলামী আইন প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে পরামর্শ দিতে পারে। এটি মূলত একটি পরামর্শমূলক কাঠামো, যা ধর্মীয় জ্ঞান ও অভিজ্ঞতার ভিত্তিতে রাষ্ট্রকে সহায়তা করবে। এই প্রস্তাবটি বাস্তবায়িত হলে তা দেশের আইন প্রণয়ন প্রক্রিয়ায় একটি নতুন মাত্রা যোগ করতে পারে, তবে একই সাথে এটি সংবিধান, ধর্মনিরপেক্ষতা এবং বহুত্ববাদ নিয়ে নতুন বিতর্কও সৃষ্টি করতে পারে, কারণ বাংলাদেশ একটি বহু ধর্ম, বহু সংস্কৃতির দেশ, যেখানে রাষ্ট্রীয় আইন প্রণয়নের সব নাগরিকের অধিকার ও বিশ্বাসকে বিবেচনায় নেওয়া হয়। তার বক্তব্যে একটি বিষয় স্পষ্টভাবে উঠে আসে, তিনি রাষ্ট্রকে একটি ধর্মভিত্তিক কাঠামোর দিকে নিয়ে যাওয়ার পক্ষে। তবে এই ধরনের প্রস্তাব বাস্তবায়নের ক্ষেত্রে সাংবিধানিক, সামাজিক এবং রাজনৈতিক অনেক জটিলতা রয়েছে। বিদ্যমান আইন কাঠামো পরিবর্তন করতে হলে ব্যাপক আলোচনা, রাজনৈতিক ঐক্যমত এবং জনসমর্থন প্রয়োজন।
সার্বিকভাবে মুজিবুর রহমানের এই বক্তব্য বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ আদর্শিক বিতর্ককে সামনে নিয়ে এসেছে। এটি কেবল একটি রাজনৈতিক বক্তব্য নয়, বরং রাষ্ট্রের চরিত্র, আইন ব্যবস্থা এবং সমাজের মূল্যবোধ নিয়ে একটি মৌলিক প্রশ্ন উত্থাপন করে। তার প্রস্তাব ও বক্তব্য কতটা বাস্তবায়নযোগ্য তা নির্ভর করবে ভবিষ্যতের রাজনৈতিক সিদ্ধান্ত, জনমত এবং সাংবিধানিক প্রক্রিয়ার ওপর।